হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের দিন আমরা ডি শ্রেণীর অ্যালডোজ সমূহের শ্রেণী বিভাগটা পড়েছি। তো আজকে আমরা কয়েকটা রিলেশন আলোচনা করব, কয়েকটা আমাদের স্টিরিও আইসোমার সম্পর্কে আলোচনা করব। তো সবথেকে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমার ডায়াস্ট্রিওমার। তো ডায়াস্ট্রিওমার কাকে বলে সেটা আমরা দেখে নেব। যে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট, অর্থাৎ ডায়াস্ট্রিওমারগুলো আমার হবে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট। ঠিক আছে, যে সমস্ত আইসোমার এর এক বা একাধিক OH গ্রুপ এর অবস্থানের পরিবর্তন ঘটে তাদের পরস্পর ডায়াস্ট্রিওমার্স বলে। এই হচ্ছে আমার ডায়াস্ট্রিওমার্সের সংজ্ঞা। যেমন যদি আমরা এক্সাম্পল দিই তাহলে এরিথ্রোজ এবং থ্রিওজ, এরিথ্রোজ এবং থ্রিওজ হলো পরস্পরের ডায়াস্ট্রিওমার। ঠিক আছে, জাস্ট লিখে রাখছি, হলো পরস্পর ডায়াস্ট্রিওমার। তবে অবশ্যই যদি আমরা এরিথ্রোজটাকে ডি এরিথ্রোজ নিই তাহলে থ্রিওজটাকেও আমার ডি নিতে হবে। এরিথ্রোজটাকে যদি এল নিই তাহলে থ্রিওজটাকেও আমার এল নিতে হবে। ঠিক তেমনিভাবে রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ এবং লাইসোজ হলো পরস্পর ডায়াস্টিরিওমার। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে 6টা কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালোজ, অ্যালট্রোজ, গ্লুকোজ, ম্যানোজ, গুলোজ, আয়োডোজ, গ্যালাক্টোজ এবং ট্যালোজ হলো পরস্পর ডায়াস্ট্রিওমার। তাহলে খুব সহজ ভাষায় যদি আমরা ডায়াস্ট্রিওমারকে বুঝতে চাই তাহলে পরে আমাদের যে গেট, র্যাক্সেল, AA, GM, GI, GT, এই যে আমরা ছক আমরা পড়েছি, এই ছক থেকে আমরা সহজেই আমরা এই ধারণাটা পাবো যে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট মানে যখন আমরা এই ইটি এর লাইনটা আমরা করব, ইটি মানে হচ্ছে আমার এখানে এরিথ্রোজ আর থ্রিওজের কথা যখন আমরা বলবো, এরা হচ্ছে পরস্পর ডায়াস্ট্রিওমার। যখন আমরা রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ এবং লাইসোজের কথা বলবো তখন এরা হচ্ছে আমাদের পরস্পর ডায়াস্ট্রিওমার। ঠিক তেমনিভাবেই যখন আমরা অ্যালোজ, অ্যালট্রোজ, গ্লুকোজ, ম্যানোজ, গুলোজ, আয়োডোজ, গ্যালাক্টোজ এবং ট্যালোজের কথা আমরা বলবো তখন এরা হচ্ছে আমাদের পরস্পর ডায়াস্ট্রিওমার। তাহলে এই যে লাইনটা, এই লাস্টের লাইনটা হচ্ছে কটা কার্বন পরমাণু বিশিষ্ট? 6টা কার্বন বিশিষ্ট, 6টা কার্বন পরমাণু বিশিষ্ট। ঠিক তেমনিভাবে তার আগের যে ডায়াস্ট্রিওমারগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা
5টা কার্বন পরমাণু বিশিষ্ট। আর ওপরের যে লাইনটা আমার রয়েছে এরিথ্রোজ এবং থ্রিওজের যে লাইনটা, এখানে একটা লিখতে পারবো আমরা যে 3টে কার্বন পরমাণু বিশিষ্ট, 3টে কার্বন পরমাণু বিশিষ্ট। ঠিক আছে, সরি 3টে না, এটা হচ্ছে আমার 4টে কার্বন পরমাণু বিশিষ্ট। তাহলে ডায়াস্টিউমারের সংজ্ঞা আমরা সহজেই বুঝতে পারলাম। এরিথ্রোজের সাথে থ্রিওজ হচ্ছে ডায়াস্টিউমার, রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ, লাইসোজ ডায়াস্টিউমার। আর এই অ্যালোজ থেকে ট্যালোজ পর্যন্ত এই যে আমার 8টা কার্বোহাইড্রেট রয়েছে, এরা প্রত্যেকেই হচ্ছে একে অপরের ডায়াস্টিউমার এবং এরা প্রত্যেকেই 6টা কার্বন পরমাণু বিশিষ্ট হয়ে থাকে। তো ব্যাপার হচ্ছে যে এই যে স্ট্রাকচার যখন আমরা দেখব, আমরা যদি আগের পোর্শনটা একটু দেখার চেষ্টা করি, তো সেখানে এই যে এরিথ্রোজ এবং থ্রিওজ এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টো ওইচ ডান দিকে আছে, এখানে একটা ওইচ ডান দিকে, একটা ওইচ বাঁ দিকে। তার মানে আমার এখানে এই যে ওইচের স্থানের পরিবর্তন হচ্ছে, সেটার জন্য আমরা এটাকে কি বলছি, পরস্পর ডায়াস্টিউমার। আবার এখানে লক্ষ্য করে দেখো, যদি আমরা রাইবোজের সাথে অ্যারাবিনোজের কথা বলি তাহলে আমার একটা ওইচের ডিফারেন্স হচ্ছে। যদি আমরা রাইবোজের সাথে জাইলোজের কথা বলি তাহলেও আমার মাঝের ওইচটার চেঞ্জ হয়েছে। যদি আমরা রাইবোজের সাথে লাইসোজের কথা বলি তাহলে দেখো আমার 2টো ওইচের পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমার এখানে একটা ওইচ বা 2টো ওইচ যাই পরিবর্তন হোক না কেন, বা যদি 2-এর অধিকও হয় তাহলেও আমার কোনো সমস্যা নেই। আমার এখান থেকে যে জিনিসটা দাঁড়াবে যে এক বা তার অধিক ওইচের যদি আমার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো পরস্পরের ডায়াস্টিউমার। কার্বন সংখ্যাটা সেম থাকতে হবে, কার্বন সংখ্যাটা সেম থাকতে হওয়া মানে হয় আমার এরিথ্রোজ হবে, না হলে আমার এই লাইনটা হবে, না হলে আমার লাস্টের লাইনটা হবে। এরাই হচ্ছে আমার পরস্পরের ডায়াস্টিউমার। নেক্সট আমরা চলে যাব এপিমার। তাহলে নেক্সট আমরা হেডিং করছি EPIMER, এপিমার। তাহলে ডায়াস্টিউমারের সাথে এপিমারের ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে যে ডায়াস্টিউমার আর এপিমারের মধ্যে পার্থক্যটা কোন জায়গাতে। তো এখানে এপিমারের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা একটু লিখব যে 3 বা ততোধিক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট। তার মানেটা হচ্ছে আমার কাইরাল কার্বন সেন্টারের সংখ্যা আমার মিনিমাম 3টে হতে হবে বা তার বেশি হতে হবে, তবেই আমাদের এপিমারের ব্যাপারে আমরা আসতে পারবো। 3 বা ততোধিক, এই কন্ডিশনটা কিন্তু আমাদের ডায়াস্টিউমারের বেলাতে কিন্তু থাকেনি, এখানে কিন্তু আমাদের রয়েছে 3 বা ততোধিক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট, 3 বা ততোধিক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট অপটিক্যাল আইসোমার্সগুলি বা আলোকীয় সমাবয়বগুলি যদি একটি মাত্র কার্বন পরমাণুর কনফিগারেশন এর পার্থক্য হয়, তাহলে তাদের পরস্পর এপিমার বলে। ক্লিয়ার? যেমন যদি আমরা উদাহরণ হিসেবে দেখি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার এখানে যে আমার 4টে কার্বন পরমাণু বিশিষ্ট রয়েছে, আমার এখানে কিন্তু কাইরাল কার্বন হচ্ছে 2টো, ঠিক আছে? 4টে আমার টোটাল কার্বন, বাঁদিকে আমরা লিখব যে এর কাইরাল কার্বন সংখ্যা 2, এর কাইরাল কার্বন সংখ্যা 3, আর তার নিচেরটার কাইরাল কার্বন সংখ্যা হচ্ছে 4। তার মানে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কাইরাল পরমাণুর সংখ্যাটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে যে টোটাল যে কার্বন পরমাণুটা রয়েছে
তার থেকে দুটো কম হচ্ছে আমাদের কাইরাল পরমাণুর সংখ্যা বা কাইরাল কার্বনের সংখ্যা। তাহলে এখানে আমাদের যে সংখ্যাটাতে কাইরাল কার্বনের সংখ্যা মিনিমাম 3টে হতে হবে বলেছে, তার মানে আমি এখানে বুঝতে পারছি যে আমার লাইনটা শুরু হবে কোথার থেকে, এই পোর্শনটা থেকে। এই যে আমার কাইরাল কার্বনের সংখ্যা 3 বলে দিয়েছে, অর্থাৎ আমার এই লাইনটা থেকে শুরু হবে এবং আমার যে পরের লাইনটা, সেই পরের লাইনটার জন্য এটা প্রযোজ্য হবে। কিন্তু প্রথম লাইনটার জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে না, কারণ প্রথম লাইনটাতে আমার কাইরাল কার্বনের সংখ্যা কটা বলা আছে? 2টো বলা আছে। বেশ, তাহলে এই লাইনটা মানে যে গ্রিন কালারের যে লাইনটা রয়েছে, রাইবোজ এবং অ্যারাবিনোজ, জাইলোজ, লাইসোজ, এরা হচ্ছে পরস্পরের আমার এপিমার। তাহলে আমি এখানে লিখতেই পারি যেমন রাইবোজ ও অ্যারাবিনোজ। রাইবোজ এবং অ্যারাবিনোজের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে মাত্র একটা ওএইচের কনফিগারেশনের ডিফারেন্স হয়, বাকিটা কিন্তু হয় না। ঠিক তার পরের লাইনে যদি আমরা আসি, যেগুলো জোড়ায় জোড়ায় রয়েছে, অর্থাৎ যেখানটা আমরা দুটো পার্টে ভাগ হয়েছে, যেমন অ্যালোজ এবং অ্যালট্রোজ, এরা পরস্পর কী হবে? এপিমার হবে, কোনো অসুবিধা নেই। আমরা যদি গ্লুকোজের সাথে ম্যানোজের তুলনা করি তাহলে আমাদের এরাও এপিমার হবে। শুধু গ্লুকোজ ম্যানোজই বা কেন, গ্লুকোজ ম্যানোজ, গুলোজ আয়োডোজ, গ্যালাক্টোজ ট্যালোজ, এরা প্রত্যেকেই পরস্পরের হচ্ছে আইসোমার। রাইবোজ অ্যারাবিনোজ, জাইলোজ লাইসোজ, এরা প্রত্যেকেই হচ্ছে পরস্পরের এপিমার। ঠিক আছে, তবে এখানে আমাদের একটা কোশ্চেন উঠে আসে যে তাহলে কি এই পার্টের সাথে এই দিকের পার্টের কি কখনো কিন্তু এপিমার হওয়ার কি সম্ভাবনা নেই? হ্যাঁ আছে। আমার অ্যালোজের সাথে আমার গ্লুকোজ এপিমার হবে, আমার গ্লুকোজের সাথে আমার গ্যালাক্টোজ এপিমার হবে। আরও এক্সাম্পল রয়েছে, তোমরা নিজেরাই খুঁজে বের করতে পারবে। তাহলে আমরা জাস্ট আর দুটো লিখে রাখছি, বাকি সবগুলো আর লিখবো না, এখানে তো প্রচুর হবে। তো অ্যালোজ ও গ্লুকোজ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে এরাও পরস্পর এপিমার। গ্লুকোজের সাথে যদি আমরা গ্যালাক্টোজকে দেখি তাহলেও আমরা দেখতে পাবো যে এরা হচ্ছে পরস্পর এপিমার। কেন এপিমার? তার কারণ প্রত্যেকের মধ্যেই আমার কাইরাল কার্বনের সংখ্যা 3 বা তার অধিক এবং মাত্র একটা কার্বনের ডিফারেন্স রয়েছে, তাই এদেরকে বলা যায় এরকম। যেমন আমরা যদি এই এক্সাম্পলটা নিয়ে আলোচনা করি, অ্যালোজ আর হচ্ছে আমার গ্লুকোজ, যেটা আমরা এখানে লিখেছি, অ্যালোজের ক্ষেত্রে আমার 4টে ওইচই ডান দিকে আছে, আর গ্লুকোজের ক্ষেত্রে দেখো 3টে ওইচ ডান দিকে আছে, একটা ওইচ বাঁ দিকে আছে। তার মানে একটা ওইচের কনফিগারেশনে আমার অ্যালোজের সাথে গ্লুকোজের ডিফারেন্স হচ্ছে, তাই এদেরকে অবশ্যই আমরা বলতে পারবো পরস্পরের এপিমার। আমরা যদি গ্লুকোজের সাথে গ্যালাক্টোজের যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও ওইচটা ডান দিকে, এখানেও ওইচ ডান দিকে, তার মানে এটা মিল রয়েছে, কোনো অসুবিধা নেই। তারপর একটা হাইড্রোজেন আছে, মিল রয়েছে। এই ওইচটা দেখো আমার ডান দিকে আছে, এইখানের ওইচটা আমার বাঁ দিকে আছে, তাহলে একটা কার্বনের ওইচ যেটা উপর থেকে 4 নম্বর কার্বন, সেই 4 নম্বর কার্বনের ওইচটাতে আমার ডিফারেন্স হয়েছে। 5 নম্বরটা তো ওইচটা দেখো একই ডিরেকশনে আছে, 6 নম্বরে CH2 ওইচ আছে। তাহলে গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ যখন আমরা এখানে কম্পেয়ার করছি তখনও আমার মাত্র একটা ওইচের ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ একটা কার্বনে ওইচের কনফিগারেশনের ডিফারেন্স হচ্ছে, তাই এদেরকেও আমরা বলতে পারি যে পরস্পর এপিমার। কিন্তু গ্লুকোজের সাথে যদি আমরা ট্যালোজের তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে এই একটা ওইজের ডিফারেন্স হচ্ছে, আবার এই একটা ওইজের ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ দুটো ওইজের ডিফারেন্স হয়ে যাচ্ছে। সেই জন্য গ্লুকোজ এবং ট্যালোজ পরস্পর ডায়াস্টিওমার হলেও এপিমার কিন্তু নয়। তাহলে একটা জিনিস আমাদের কাছে কনফার্ম হলো যে সমস্ত এপিমারই ডায়াস্টিওমার, কিন্তু সমস্ত ডায়াস্টিওমার এপিমার নয়। তাই আমরা এখানে একটা জিনিস কনক্লুশনে এসে বলতে পারি যে সমস্ত এপিমার হলো ডায়াস্টিওমার, কিন্তু সব ডায়াস্টিওমার এপিমার নয়। এটা আমরা এখান থেকে একটা জাস্ট কনক্লুশনে এসে এটা আমরা বলতে পারি যে সমস্ত এপিমারই হচ্ছে আমার ডায়াস্টিওমার, বাট সমস্ত ডায়াস্টিওমার কিন্তু আমার এপিমার নয়। এই জায়গাটা আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার করতে পারলাম। বেশ,
নেক্সট আমরা যে টপিকটাতে চলে আসবো সেটা হচ্ছে ইনানসিওমার। তাহলে পরের যেটা হেডিং, নেক্সট হেডিং আমরা করছি এখান থেকে ইনানসিওমার। ঠিক আছে, বেশ। ইনানসিওমার, ইনানসিওমার্স কাদেরকে বলা হয়? আলোকীয় সমাবয়বগুলি যারা পরস্পরের মিরার ইমেজ, তাদেরকে বলা হয়ে থাকে ইনানসিওমার্স। আলোকীয় সমবয়বগুলি যারা পরস্পর মিরার ইমেজ, তাদের ইনানসিওমার্স বলে। এদেরকে বলা হয়ে থাকে ইনানসিওমার। যেমন যদি আমরা গ্লিসারেলডিহাইডের কথা বলি তাহলে ডি গ্লিসারেলডিহাইড এবং এল গ্লিসারেল ডিহাইড হলো পরস্পর ইনানসিওমার্স। ব্যাপারটা খুব সহজ। যদি আমরা এখানে একটা ডি গ্লিসারেলডিহাইডের স্ট্রাকচার আমরা ড্র করি, তাহলে ওপরে সিএইচও নিচে CH2OH, যেহেতু ডি এর কথা বলছি তাহলে আমার ওইচটাকে এখানে ডান দিকে রাখতে হবে, হাইড্রোজেনটাকে বাঁ দিকে রাখতে হবে। এখন যদি আমরা এর মিরার ইমেজ যদি আমরা এখানে দেখি, মিরার ইমেজ যদি আমরা ড্র করি, তাহলে আমার যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটা হবে এরকম। সিএইচও আমার এখানে CH2OH থাকলো, ওইচটা আমার বাঁ দিকে চলে আসবে, হাইড্রোজেনটা ডান দিকে চলে যাবে। তার মানে হচ্ছে এর যে নাম সেটা হচ্ছে আমার ডি গ্লিসারেল ডিহাইড, আর এর নাম হচ্ছে আমার এল গ্লিসারেল ডিহাইড। এদের মধ্যে যে রিলেশন, এরা হচ্ছে পরস্পরের ইনানসিওমার্স। নেক্সট আমরা যে হেডিংটা করব সেটা হচ্ছে আলোকীয় সমাবয়বের সংখ্যা নির্ণয়। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস আমরা লিখে রাখবো যে এই যে আমরা ডি এবং এল দুটো জিনিস আমরা পেলাম, ডি এবং এল, লিখে রাখবো যে ডি এবং এল এগুলো তো কনফিগারেশন। তো ডি এবং এল কনফিগারেশন এর সাথে আপেক্ষিক আবর্তনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই আইসোমার্সগুলো ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ডেক্সট্রারোটেটারি হবে না লেভোরোটেটারি হবে, অর্থাৎ ডানাবর্তী হবে বা দক্ষিণাবর্তী হবে না বামাবর্তী হবে, প্লাস হবে না মাইনাস হবে, তার সাথে ডি বা এল এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ডি মানেই যে প্লাস হবে আর এল মানেই যে মাইনাস হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের ডি গ্লুকোজের ক্ষেত্রেও আমাদের প্লাস মাইনাস দুটোই হতে পারে, এল গ্লুকোজের ক্ষেত্রেও প্লাস মাইনাস দুটো হতে পারে। অর্থাৎ ডি গ্লুকোজেরও আপেক্ষিক আবর্তন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, এলেরও আপেক্ষিক আবর্তন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তাহলে আমাদের এটা অনেক সময় কোশ্চেন হিসাবে আসে বা প্রয়োজন পড়ে, এটা জানার প্রয়োজন পড়ে থাকে, বা অনেক সময় কোশ্চেনের মধ্যে অপশানে থাকে। তো সেখানে স্টেটমেন্ট আকারে আমাদের জেনে রাখতে হবে যে ডি এবং এল এই কনফিগারেশনের সাথে কিন্তু আপেক্ষিক আবর্তনের কোনো রকম সম্পর্ক আমাদের নেই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। পরের যে হেডিংটার আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমার্স এর সংখ্যা নির্ণয়। অর্থাৎ আলোকীয় সমাবয়বের সংখ্যা নির্ণয় আমাদেরকে করতে হবে। বেশ,
করব কি করে, কি ফর্মুলা আমাদের কাছে রয়েছে। তো কোনো সমবয়বে মানে কোনো আইসোমার্সে বা আমরা বাংলাতে লিখতে পারি যে কোনো সমাবয়বে অপ্রতিসম মিন্স কাইরাল কার্বন পরমাণুর সংখ্যা যদি n হয়, অর্থাৎ কাইরাল কার্বনের সংখ্যা যদি n হয়, যদি n হয়, তাহলে পরে আলোকীয় সমাবয়ব বা অপটিক্যাল আইসোমার্স এর সংখ্যা হবে 2n সংখ্যক। এর সংখ্যা হবে 2n সংখ্যক। খুব ইম্পর্টেন্ট টার্ম, এটা আমরা খেয়াল রাখবো, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমার অপটিক্যাল আইসোমার্সের যে সংখ্যা, সেই সংখ্যাটা হয়ে গেল আমাদের 2n সংখ্যক। এবার আমরা দেখব যে কিভাবে এই সংখ্যাটা আমাদের কাজে লাগছে। তো এখানে লক্ষ্য করে দেখো, যদি আমরা জাস্ট এই এক্সাম্পলটার কথা ধরি যে CHOOH হোল 3 করে দিলাম আর CH2OH করলাম, আমার এখানে টোটাল কার্বন সংখ্যা হচ্ছে 5 এবং টোটাল কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমার অ্যালডোপেন্টোজ। এখানে আমি এইভাবে লিখতেই পারি এটাকে যে এই অ্যালডোপেন্টোজটার ক্ষেত্রে এই অ্যালডোপেন্টোজ, ঠিক আছে, অর্থাৎ এটা রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ, লাইসোজ যা খুশি হতে পারে। এই অ্যালডোপেন্টোজটির অপটিক্যাল আইসোমার্স এর সংখ্যা হবে, অপটিক্যাল আইসোমার্সের সংখ্যা হবে 2n মানে 2³ মানে হচ্ছে 8টি। এবং সেইগুলি কি, এবং সেগুলি হলো কি কি, রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ এবং লাইসোজ। কটা পেলাম আমরা? 4টে। তাহলে টোটাল সংখ্যা আমরা 8টা করব কি করে? তো এই যে আমরা 4টে নাম লিখলাম, এদের ডি এবং এল সমবয়ব, অর্থাৎ আমরা ডি সমবয়ব পাবো 4টে এবং এল সমবয়ব পাবো 4টে। তার মানে আমার এখানে টোটাল সমবয়বের সংখ্যা হয়ে যাবে 8টা। ঠিক আছে, টোটাল সমবয়বের সংখ্যা হবে 4টে এবং 4টে 8টা। তাহলে খুব ইজিলি আমরা ব্যাপারটাকে বার করতে পারলাম, খুব সহজে আমরা ব্যাপারটাকে বার করতে পারলাম যে অপটিক্যাল আইসোমার্সের সংখ্যা আমরা কি করে বের করতে পারবো, সেটা আমরা এখান থেকে দেখলাম। যদি আমরা এখানে অ্যালডোপেন্টোজ আমরা যদি না নিতাম, তার পরিবর্তে যদি আমরা এখানে অ্যালডোহেক্সোজ নিতাম, তাহলে আমাদের কি হতো, ব্যাপারটা আমাদের সে একই রকম দাঁড়াতো। অর্থাৎ এখানে আমরা CHOH হোল 4 করতাম, তাহলে আমার এটা 6 হতো, কাইরাল কার্বন 4 হতো, 2⁴ হতো, মানে এটা 16 হতো। তার মানে এই রাইবোজ, অ্যারাবিনোজ না লিখে আমি অ্যালোজ, অ্যাল্টোজ, গ্লুকোজ, ম্যানোজ, গুলোজ, আয়োডোজ, গ্যালাক্টোজ, ট্যালোজ লিখতাম, তাহলে 8টা, তার ডি এবং এল, অর্থাৎ 8টা এবং 8টা আমার দাঁড়াতো 16টা সমবয়ব আমরা পেতাম। বেশ, এখানে একটা টপিক আমরা জাস্ট লিখে রাখবো নিজেদের জন্য বা নিজেদের সুবিধার্থে আমরা এটাকে লিখে রাখবো যে সমস্ত মনোস্যাকারাইড অণুসমূহ
মনোস্যাকারাইড অণু সমূহ আলোক সক্রিয় হয়। খুব ইম্পর্ট্যান্ট টার্ম এটা, আলোক সক্রিয় হয়। প্রত্যেকটা মনোস্যাকারাইড যারা যারা আমাদের রয়েছে, যাদের নিয়ে আমরা পড়াশোনা করছি, তারা প্রত্যেকটা আলোক সক্রিয় হয় বা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। অর্থাৎ এদের ওপর প্লেন পোলারাইজড লাইট ফেললে, প্লেন পোলারাইজড লাইট, যেটাকে আমরা পিপিএল বলে চিনি, প্লেন পোলারাইজড লাইট ফেললে কি হবে? এরা ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। ঘড়ির কাঁটার দিকে, যেটাকে আমরা ডেক্সট্রারোটেটারি বা ডেক্সট্রারোটেটারি বলছি বা প্লাস বলছি বা দক্ষিণাবর্তী বলছি। ঘড়ির কাঁটার দিকে, যেটাকে আমরা দক্ষিণাবর্তী বা প্লাস বলছি, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেটাকে আমরা বামাবর্তী বা যেটাকে আমরা মাইনাস বলছি, ঠিক আছে, বিপরীত দিকে আবর্তিত হয়। আরও একবার বলে দিই, স্মরণ করে দিই ব্যাপারটা, যে এখানে আমরা এই যে ঘটনাটা আমরা দেখছি, যে আমার এখানে রোটেশন হচ্ছে, প্লেন পোলারাইজড লাইট আমি ফেলছি, আমার এখানে ঘড়ির কাঁটার দিকে আমার ঘুরছে বা আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার দিকে হলে সেটাকে আমরা দক্ষিণাবর্তী বলছি, সেটাকে আমরা প্লাস সাইন দ্বারা ইন্ডিকেট করছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আমরা সেটাকে মাইনাস সাইন দ্বারা ইন্ডিকেট করছি বা সেটাকে আমরা বামাবর্তী বলছি। তবে একটা জিনিস আমরা এখানে আবারও খেয়াল রাখবো, যে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এর সাথে কিন্তু ডি বা এল কনফিগারেশনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে হলে সেটাকে আমরা দক্ষিণাবর্তী বলবো, ঠিক কথায়, কোনো অসুবিধা নেই। দক্ষিণাবর্তীর ইংরাজি টার্ম হচ্ছে ডেক্সট্রা রোটেটরি, কোনো অসুবিধা নেই। বামাবর্তীর ইংলিশ টার্ম হচ্ছে লিভো রোটেটরি, এটাও ঠিক আছে। কিন্তু আমার এই যে ডেক্সট্রা রোটেটরি এবং লেভো রোটেটরি, অর্থাৎ আমার এই যে দক্ষিণাবর্তী এবং বামাবর্তীর কথা আমরা এখানে বলছি, এর সাথে কিন্তু আমাদের ডি বা এল এর কোনো সম্পর্ক নেই। তাহলে এটা আমরা এর সাথে অ্যাড করে দেবো, যে এই আপেক্ষিক আবর্তনের সাথে ডি ও এল যে কনফিগারেশন, সেই কনফিগারেশনের কোনোরূপ সম্পর্ক নেই, কোনোরূপ সম্পর্ক নেই। ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা? বেশ, যে পয়েন্টটা আমরা একটু আগে ডিসকাশন করলাম, সেই পয়েন্টটা আমরা এখানে আরেকবার ক্লিয়ার করে ফেললাম। তো আজকের টপিকটা এতটাই। পরের ভিডিওতে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে যে কি করে আমাদের গ্লুকোজ প্রস্তুত করা যাবে এবং গ্লুকোজ কী কী রাসায়নিক বিক্রিয়া দেয়, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।